আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। ২৪ ঘন্টার মধ্যে মাগুরার শিশু আসিয়ার ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মথুরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় ধর্ষক বিরোধী মঞ্চ ঘোষণার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তারা। মথুরাতে রাজু ভাস্কর্যে প্রায় ২ ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর বাদলের রিপোর্ট। মধ্যরাতে তুমি কে আমি কে আসিয়া আসিয়া স্লোগানে এভাবেই উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। মাগুরায় শিশু ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে হল ছেড়ে ক্যাম্পাসে এসে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। গত ৫ বছরে ২৭,০০০-এরও বেশি ধর্ষণ হয়েছে। এতগুলো ধর্ষণের মধ্যে তনু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত কয়টা ধর্ষণের বিচার আমরা দেখতে পেরেছি? এটি থামাতে যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে তখন আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি। এখানে এই সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়ে আমরা খুবই আশাহত। আমাদের যে একটা উপদেষ্টা আছে, এরা খাচ্ছে দাচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এদিকে আমরা বিচার চেয়েছি, রাস্তায় মাঝরাত্রে মেয়েরা বের হয়ে আসছে। বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে তারা। যেন প্রকাশ্যে দেওয়া হয়, সবাই যেন এই দৃষ্টান্তটা দেখতে পারে। এই ঘৃণ্যতম অপরাধ কেউ করার সাহস পর্যন্ত না পায়, এমন একটা শাস্তির দাবি আমরা চাই। অনেক হয়েছে তালবাহানা, আমরা এখন চাই মেয়েদের নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা কোনো সরকারের আমলে আমরা পাচ্ছি না। ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি নিশ্চিতের পাশাপাশি আর যেন এমন ঘটনা না ঘটে, এজন্য কঠোর শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। পরে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে শুধু আসিয়া নয়, সকল ধর্ষকদের শাস্তি দ্রুত নিশ্চিতের দাবি জানায় তারা। আর বাদল, আরটিভি, ঢাকা। সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে গিয়ে মাগুরার ধর্ষকের শিকার শিশুটির খোঁজ খবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত। সকালে তিনি সিএমএইচে যান। সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজধানীর উত্তরায় হত্যার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশ সদস্যসহ ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে আসামিদের কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। পুলিশের মধ্যে রয়েছেন ওসি মুশিকুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাবেদ ইকবাল এবং উমর আলী। প্রসিকিউশন জানায় আতিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় সাক্ষীরা জবানবন্দিতে এই আসামিদের নাম বলেছে। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, দর্শকদের যেরকমটা বলছিলাম, সাবেক মেয়র আতিক এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশ সদস্য সহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো সেখানকার এখন পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। জি ধন্যবাদ। আসলে প্রায় ঘণ্টাখানিক আগে উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগ, যুবলীগ এবং সেই সময়কার উত্তরা থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা সহ মোট ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং প্রধানতম মামলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, সে কারণে সেই গণহত্যার দায়ে কিন্তু তাদেরকে আসামি করা হয়েছে এবং এখানে তাদেরকে হাজির করা হয়েছে। একটু পরে আমরা দেখছেন এখানে অনেক গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, তাদেরকে এজলাসে তোলা হবে এবং বিচার কাজ শুরু হবে। আপনাকে বলে রাখি যে এই যে মানবতা বিরোধী অপরাধে এবং জুলাই গণহত্যার দায়ে কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ বেশ কিছু সিনিয়র নেতাদের কিন্তু ধারাবাহিকভাবে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে
এবং আজকে এই ট্রাইব্যুনালে মেয়র আতিক সহ যে 10 জনকে হাজির করা হয়েছে তাদের নামে আলাদা আলাদা মামলা রয়েছে এবং সম্মিলিতভাবে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বিশেষ করে জুলাইয়ে ছাত্ররা যখন বিক্ষোভ করে এবং তারা যখন বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে এবং সেখানকার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয় এবং সেখানে চলাকালীন সময়ে তারা অনেকেই আহত হয়েছেন এবং অনেক শিক্ষার্থী মারা গিয়েছেন। সেই ভুক্তভোগী পরিবারের সদস্যরা কিন্তু মামলা করেছেন এবং ট্রাইব্যুনালে যে অভিযোগগুলো তারা জমা দিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও যারা এখানে এসে অভিযোগ দায়ের করেছেন সেইখানে তদন্তের সময় কিন্তু মেয়র আতিক সহ আরও বেশ কয়েকজনকে নাম তারা বলেছেন এবং তারই উপর ভিত্তি করে কিন্তু আজকে 10 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আজকে হয়তোবা চিফ প্রসিকিউটর এই বিষয়ে বিস্তারিত বলবেন, তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আতিকা, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে নিরাপত্তা জোরদারে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। তার এই ধারাবাহিকতায় ডেমরা, আগারগাঁও, হাতিরঝিল সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে হাতিরঝিল চেকপোস্টে একটি প্রাইভেট গাড়ি থেকে 4 বস্তা মদ উদ্ধার করে যৌথ বাহিনী। এ সময় গাড়ির চালক সহ 4 জন ও গাড়িটি আটক করে তারা। এদিকে ডেমরায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। রাত 9টা থেকে শুরু হওয়া অভিযান চলে 12টা পর্যন্ত। ডেমরা ঘাট এবং ঢাকা সিলেট রোডে দূরপাল্লার বাসে নিয়মিত মাদক পরিবহন, অবৈধ অস্ত্র বহন সহ বিভিন্ন অপরাধ রোধে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকে সাধুবাদ জানিয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যে পদক্ষেপ নিয়েছে এটার জন্য চলমান থাকে। দেশে যারা আপনার অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় তাদের বিরুদ্ধে যেন অভিযান চলমান থাকে। ধন্যবাদ, খুশি হয়েছি যে এটা সবসময় যদি অব্যাহত থাকে, ভয় আশা করি তারা এগুলো থেকে বিরত থাকবে আর কি, চিন্তায় হাজার এগুলো থেকে বিরত থাকবে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গেল রাতে উপজেলার 8 ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সংগঠন আরসা ও আরএসএ সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রোহিঙ্গা যুবক মোহাম্মদ রফিক নিহত হয়। 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে রাব্বি জানান, 2 গ্রুপের মধ্যে গোলাগুলিতে পড়ে এক রোহিঙ্গা যুবক মারা যান। নিহত ওই যুবক বুদ্ধি প্রতিবন্ধী। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি। গত 1 সপ্তাহের মধ্যে এই রোহিঙ্গা ক্যাম্পে 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। চাঁদপুর পৌর শহরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। শনিবার মধ্যরাতে শহরের কোরালিয়া রোডের রুস্তম ব্যাপারী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন নামে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। অন্য আহত ইমাম হোসেন ও দিবা আক্তার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয়রা জানান, মধ্যরাতে সেহরি রান্নার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে ঘরটিতে আগুন ধরে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়ায় প্রায় 9 ঘন্টা পর উদ্ধার কাজ শেষ হয়েছে। ভোরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এরপর উদ্ধার শেষে ক্ষতিগ্রস্ত বগিটি রেখে সকাল 6টার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে শনিবার রাত 11:15টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটির একটি বগি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। বাজারে এখনো কমছে না ভোজ্য তেলের দাম। চাহিদার বেশি আমদানির পরও চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। রমজানে তেলের এই কৃত্রিম সংকটের কারণে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে এবার অন্যান্য বছরের চেয়ে বেশি আমদানি হয়েছে পেঁয়াজ, মসুর ডাল, গম, খেজুর, ছোলাসহ রমজানের নিত্য প্রয়োজনীয় সব পণ্য। আমদানি বেশি হওয়ায় বাজারেও প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে এসব ভোজ্য পণ্যের দাম। আন্তর্জাতিক প্রসঙ্গ।
সিরিয়ায় দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘর্ষে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে 745 জন বেসামরিক, 125 জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 148 জন আসাদের অনুগত যোদ্ধা। নিহত বেসামরিকদের মধ্যে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের নারী ও শিশুরাও রয়েছেন। সিরীয়দের উপর হামলাকে ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। গেল বৃহস্পতিবার থেকে বাশার আল আসাদপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের জেরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে সিরিয়া। ইউক্রেনের পৃথক অঞ্চলে রুশ বাহিনী চালানো হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। আহতদের মধ্যে শিশুসহ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খার্কিভ এবং ওডেসা সহ বেশ কিছু অঞ্চলে হামলায় ঘরবাড়ি ও স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার হামলা বেশ তীব্রতর হয়েছে, কারণ কিয়েভকে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমেই টানাপোড়েন আরও তীব্র হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময়ে শনিবার তেহরানে এক ভাষণে খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র শুধু পারমাণু ইস্যুতেই নয়, বরং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পর্কেও শর্ত চাপিয়ে দিতে চায়। গেল শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি চিঠি পাঠিয়েছেন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।